আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম ম্যাডস। এখন সিনেমাটা শুরু হয় এবং আমরা একজন ছেলে দেখি যার নাম রোমান। সে একজন ড্রাগ ডিলারের কাছে এসেছে পার্টির জন্য মাদক কিনতে, কারণ আজ তার জন্মদিন এবং সে একটি পার্টি আয়োজন করেছে। এখান থেকে মাদক নেওয়ার পর রোমান তার বাবার বিলাসবহুল গাড়িতে এসে বসে সে গাড়ি চালানোর সময় সিগারেট খাচ্ছিল, যা পরে সে গাড়ির ভিতরেই ফেলে দেয়। তবে হঠাৎই তার মনে হলো, ও মাই গড, আমি কত বড় ভুল করলাম, গাড়ির ভেতরে সিগারেট ফেলে দিলাম। তাই সে দ্রুত গাড়ি থামিয়ে নেমে সিগারেটটি বাইরে ফেলতে চায়, কিন্তু ঠিক তখনই একটি মেয়ে দৌড়ে এসে তার গাড়ির সাথে ধাক্কা খায়। মেয়েটির মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল আর সে ভীত হয়ে রোমানের গাড়িতে উঠে বসলো। মেয়েটিকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল, তার পোশাকও নোংরা ছিল এবং মনে হচ্ছিল যেন সে কোনো ল্যাব বা হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। মেয়েটি খুবই ভয় পেয়েছিল এবং তার আচরণও অদ্ভুত হয়ে যাচ্ছিল। এখন রোমান তাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? কিন্তু সে এমন অবস্থায় ছিল যে কিছুই বলতে পারছিল না, শুধু কাঁদছিল। তার সাহায্য করার জন্য রোমান ইমার্জেন্সি নাম্বারে ফোন করতে চায়, কিন্তু সে খেয়াল করে পুলিশ কথাটা শুনেই মেয়েটি আরো ভয় পাচ্ছে। তাই সে ফোন বন্ধ করে দেয় এবং নিজেই মেয়েটিকে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হলো, সে জানতো না মেয়েটিকে কোথায় নামাবে। উপরন্তু মেয়েটি কিছুই বলছিল না, শুধু কাঁদছিল। রোমান গাড়ি চালিয়ে রওনা দিল। সে মাঝে মাঝেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। কিছুক্ষণ পরে মেয়েটি একটি রেকর্ডার বের করে, যার মধ্যে কিছু কমান্ডো বলছিল, আমরা যে সাবজেক্ট মেয়েটির ওপর এক্সপেরিমেন্ট করছিলাম, যার নাম আমরা C39 দিয়েছি, সে পালিয়ে গেছে। তার বয়স 25 বছর। এখন মেয়েটি রোমানকে বোঝানোর চেষ্টা করছিল যে রেকর্ডিং এ যা বলা হচ্ছে সেটা তার বিষয়ে, অর্থাৎ সত্যি সে কোনো এক্সপেরিমেন্টের অংশ ছিল। তবে স্পষ্টতই রোমানের এসব কিছুই বুঝতে পারছিল না এবং হঠাৎ করেই মেয়েটি পাগলের মতো আচরণ করতে শুরু করে। সে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে করতে গাড়ির ভেতর নিজের মাথা ঠুকতে শুরু করে। তার কাছে একটি ছুরিও ছিল, যা দিয়ে সে নিজের উপর আঘাত করতে থাকে। যদিও রোমান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না, বরং সে রোমানের উপর পড়ে নিজের রক্ত মেখে দেয়। তারপর হঠাৎই সে শুয়ে পড়ে যায় এবং তার প্রাণ শেষ হয়ে যায়। এটা দেখে রোমান পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে তার জন্মদিনের দিন তার সাথে এমন কি ঘটে গেল এবং এখন তাকে কি করতে হবে। সে মেয়েটিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তা কোনো কাজে আসে না। কোনো রকমে অন্যদের চোখ এড়িয়ে সে গাড়িটিকে নিজের গ্যারেজে নিয়ে আসে। একবার আবার মেয়েটিকে পরীক্ষা করে, কিন্তু সে উঠে না। রোমানের অবস্থা ভয়ে একেবারে খারাপ হয়ে যায়, কারণ একদিকে সে নিজেও রক্তে ভেজা আর অন্যদিকে তার গাড়ির ভেতরে একটি মৃতদেহ আছে। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তার পরিকল্পনা ছিল পার্টিতে যাওয়ার, কিন্তু তার সঙ্গে এমন কিছু ঘটে গেল যা সে ভাবতেও পারেনি। যাই হোক, নিজেকে সামলে নিয়ে সে প্রথমে গিয়ে গোসল করে। গোসল করার পর সে নিজের উপরই রাগ করে বলতে থাকে, ইস, যদি আমি গাড়ি না থামাতাম তাহলে আজ এই সব হতো না। ঠিক তখন তার বাবার ফোন আসে। তার বাবা জানতে চান গাড়ি ঠিক আছে কিনা। এখান থেকে বোঝা যায় যে তার বাবা গাড়িটিকে কতটা ভালোবাসেন, আর এই কারণে রোমান যখন গাড়ির ভেতরে সিগারেট ফেলেছিল তখনই সে তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দেয়। তবে সে তার বাবাকে বোঝায় যে গাড়ি ঠিক আছে এবং ফোন কেটে দেয়। এরপর সে গাড়িটিকে চেক করতে শুরু করে, কিন্তু সে আবিষ্কার করে যে মেয়েটি আর গাড়ির ভেতরে নেই, অর্থাৎ মেয়েটি মারা যায়নি। সে তখন জখমের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। এই বিষয়টি খুবই অবাক করার মতো ছিল যে এত আঘাত পাওয়ার পরেও মেয়েটি কিভাবে বেঁচে রইল এবং তার মধ্যে এত শক্তি কিভাবে রইল যে সে উঠে পালিয়ে গেল। এই প্রশ্নের উত্তর আমরা পরে জানতে পারবো। এই ভেবেই রোমানও তাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে মেয়েটিকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই দরজায় কেউ আসে। রোমান দরজা খুলতে গেলে দেখে তার বন্ধু অ্যানা এসেছে, কারণ রোমানের জন্মদিন ছিল। অ্যানা তার সাথে সময় কাটাতে চেয়েছিল যাতে সে ভালো বোধ করে, কিন্তু রোমান এতটাই আতঙ্কিত ছিল যে সে অ্যানাকে বসিয়ে রেখে আবার মেয়েটিকে খুঁজতে যায়। অ্যানা বাইরে যায় সিগারেট খাওয়ার জন্য। রোমান ভাবে অ্যানা হয়তো রাগ করেছে, তাই সে তাকে ভেতরে ডাকে। অ্যানা বলে, আমি তোমাকে পার্টিতে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু তুমি আমার সাথে এমন অদ্ভুত আচরণ করছো কেন? অ্যানার মনে সন্দেহ হয় কেন রোমান এমন আচরণ করছে। রোমান তাকে বোঝানোর চেষ্টা করে এবং সেখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই রোমানের অন্যান্য বন্ধুরাও তাকে নিতে আসে, কিন্তু রোমান তাদের সঙ্গে যাওয়ার পরিবর্তে বলে, আমার শরীর ভালো লাগছে না, আমি পরে আসবো। এরপর সে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে যায় মেয়েটিকে খুঁজে বের করার জন্য, কিন্তু সিসিটিভিতেও তাকে খুঁজে পায় না। অবশেষে রোমান বাইরে বের হয় এবং দেখে তার বন্ধুরা এখনো যায়নি। তখন সে তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে রোমান অদ্ভুত আচরণ করতে থাকে। পার্টিতে পৌঁছানোর পরেও সে স্বাভাবিক হতে পারছিল না। সেই মেয়েটি তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আনা বুঝতে পারে না রোমানের সাথে কি হচ্ছে। তার বন্ধুরা রোমানকে জিজ্ঞাসা করে, তোমার ঠিক কি হয়েছে? কিন্তু তাদের কোনো উত্তর না দিয়ে রোমান একটি ঘরে চলে যায়। অ্যানা তার এক বন্ধুর সাথে বাথরুমে যায়। কিছুক্ষণ পরে
যখন অ্যানা সেখান থেকে চলে যায় তখন সেই বন্ধুর কাছে রোমান আসে। অর্থাৎ রোমান অ্যানার প্রতি বিশ্বস্ত নয়, কিন্তু সেই বন্ধু লক্ষ্য করে রোমানের চোখ অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বিষয়টি রোমানকে জানায়। রোমান তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ দেখতে শুরু করে। তারপর সে পাগলের মতো নিজের ঘাড় ঝাঁকাতে থাকে। ঠিক তখন তার বাবার ফোন আসে। তার বাবা বলে, কিছুক্ষণ আগে বাড়ির অ্যালার্ম বাজছিল, আমি সিসিটিভি ফুটেজে কাউকে বাড়িতে ঘোরাঘুরি করতে দেখেছি। আমি বাড়িতে নেই, তাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো কি ঘটছে। তখন রোমান বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। এর মধ্যেই আমরা তার উজ্জ্বল চোখগুলো লক্ষ্য করি, যা ইঙ্গিত করে যে তার সাথে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। যখন সে বাইরে আসে তার এক বন্ধু জোর করে তাকে পার্টিতে নাচতে বলে। এতে রোমান এতটাই রেগে যায় যে সে তার বন্ধুকে মারধর করে ফেলে। এই লড়াইয়ের মাঝে অ্যানার এক বন্ধু এসে ঝগড়া থামানোর চেষ্টা করে, কিন্তু রোমান তাকে মারতে শুরু করে। এরপর রোমান একটি সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে অ্যালার্মটি বন্ধ করে। ঠিক তখন তার বাবার ফোন আসে। তার বাবা জিজ্ঞেস করেন, কোনো চোর কি বাড়িতে ঢুকেছিল? কিছু চুরি হয়েছে কি? রোমান বলে, না, কিছুই চুরি হয়নি। কিন্তু তার বাবা অদ্ভুতভাবে হাসতে শুরু করেন, যা দেখে বোঝা যায় যে তার সাথেও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। রোমান ফোন কেটে বাড়ির ভেতরে ঢোকে। সেখানে এসে সেই রেকর্ডারটি দেখতে পায়, যেটি সেই মেয়েটির কাছে ছিল যার উপর ল্যাবে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। রেকর্ডিং তখনও চলছে। এরপর রোমান বাড়ির বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পায়। সেই দাগ অনুসরণ করতে করতে সে বাড়ি চলে যায়। সেখানে সেই মেয়েটিকে বসে থাকতে দেখে, যে এখনো ছুরি দিয়ে নিজের উপর আঘাত করে যাচ্ছে। রোমান দ্রুত ছুরিটা কেড়ে ফেলে এবং দূরে ছুড়ে দেয়। এরপর সে আবার আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই মেয়েটি নিজের শরীর থেকে একটি ডিভাইস বের করে। এটা দেখে রোমানের মাথা ঘুরে যায়। তার কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল না, তাই সে পালাতে শুরু করে। কিন্তু তখন সে জানালা দিয়ে কমান্ডোদের দেখতে পায়, যারা সেই মেয়ের ওপর এক্সপেরিমেন্ট করেছিল। তারা মেয়েটিকে খুঁজতে এসে পৌঁছেছে। তারা মেয়েটিকে নিয়ে যেতে চায়, কিন্তু তাদের বুঝতে বাকি থাকে না যে বাড়ির ভেতরে আর কেউ আছে। এটা বুঝতে পেরে রোমান আতঙ্কে পালাতে শুরু করে। এরপর সে আচমকা পাগলের মতো আচরণ করতে থাকে, জোরে জোরে হাসতে শুরু করে, রাস্তায় বসে নিজেকে কেটে ফেলে এবং তারপর মাটি চাটতে শুরু করে আর উল্টো দিকে হাঁটতে শুরু করে। এটা দেখে কমান্ডোরা তাকে ধরে নিয়ে যেতে চায়। এদিকে অ্যানা রোমানকে ফোন করে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফোনে কেউ অন্য মানুষ কথা বলে। বোঝা যায় তারা কমান্ডোরা ছিল, কিন্তু অ্যানা ভেবে নেয় যে রোমানই কথা বলছে। অ্যানা বলে, তুমি যে ছেলেটিকে মারধর করেছিলে তার ঘাড়ের হাড় ভেঙে গেছে, তুমি এত জোরে কিভাবে আঘাত করতে পারলে? তখন কমান্ডোরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? এবং অ্যানা তাদের বলে দেয়। এরপর সে একটি ট্যাক্সি নিয়ে রওনা দেয়, কিন্তু অ্যানার আচরণ অদ্ভুত হয়ে ওঠে। সে ঠিক সেইভাবে ঘাড় ঘোরাতে শুরু করে যেমন ভাবে রোমান করেছিল। তার শরীরের অবস্থাও খারাপ হতে থাকে। ঠিক তখন অ্যানার বন্ধুর ফোন আসে। অ্যানা তাকে জানায়, আমার সাথেও কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, আমি অদ্ভুত কিছু অনুভব করছি। এরপর সে হঠাৎ কেঁদে ফোন কেটে দেয়। তখন অ্যানা লক্ষ্য করে কেউ তাকে অনুসরণ করছে। তারা আর কেউ নয়, কমান্ডোরা। ড্রাইভার গাড়ি থেকে নেমে কমান্ডোদের প্রশ্ন করতে যায়, তোমরা আমাদের অনুসরণ করছো কেন? কিন্তু কমান্ডোরা ড্রাইভারকে মেরে ফেলে। এটা দেখে অ্যানা ভয়ে গাড়ি চালানো শুরু করে, কিন্তু কিছু দূর গিয়ে সে ট্যাক্সি থামিয়ে দেয় এবং রাস্তায় অদ্ভুতভাবে হাঁটতে শুরু করে। ততক্ষণে কমান্ডোরা তার পিছু ছাড়েনি। অ্যানা দৌড়াতে শুরু করে। কমান্ডোরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু আশ্চর্যের বিষয় তবুও সে থামে না। সে দৌড়াতে দৌড়াতে একটি ল্যাবে পৌঁছে যায় এবং সেখানকার লোকদের কাছে সাহায্য চায়। সে তাদের বলে, পুলিশে ফোন করো। তারপর সে বাথরুমে যায়। সেখানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অদ্ভুতভাবে দেখতে থাকে। এরপর তার কাটা চোটগুলোর দিকে তাকিয়ে হঠাৎ কেঁদে ফেলে। এমন সময় তার কাছে অ্যানার বন্ধুর ফোন আসে। সে বলছে, স্টেশনে এসো, আমার কাছে একটা বাইক আছে, আমরা এখান থেকে পালিয়ে যাব। এই সময় কমান্ডোরা ক্লাবে পৌঁছে যায় এবং সেখানে থাকা সবাইকে গুলি করে হত্যা করতে শুরু করে। এটা দেখে অ্যানা জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে যায় এবং তার বন্ধুর বলা স্থানে যেতে থাকে। তখন দেখা যায় অ্যানার চোখে অদ্ভুত আলো ঝলমল করছে এবং সে পাগলের মতো আচরণ করছে। পথে সে এক মেয়ের ওপর হামলা করে, তাকে নিষ্ঠুরভাবে ধরে এবং নিজের রক্ত মেয়েটির ওপর মেখে দেয়। এরপর সে এগিয়ে যায় এবং এক ছেলের সাইকেল চুরি করে পালিয়ে যেতে শুরু করে। ছেলেটি তাকে থামানোর চেষ্টা করলে সে তাকে হত্যা করে এবং লাশটিকে পুকুরে ফেলে দেয়। যাওয়ার আগে সে বলে, আমি দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি, জানি না আমার সাথে কি হচ্ছে যে এমন আচরণ করতে বাধ্য হচ্ছি। এরপর আমরা দেখতে পাই যে পুরো শহরে সাইরেন বাজছে। বোঝা যায় এই শহরের অনেক লোকের সঙ্গে এমন অদ্ভুত ঘটনা ঘটছে। অ্যানা তার বন্ধুর কাছে পৌঁছায়। তার অবস্থা দেখে বন্ধু তাকে বাইকে বসিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যানা অদ্ভুতভাবে তার রক্ত বন্ধুর ওপর মাখানোর চেষ্টা করে। এটা দেখে বন্ধুটি তাকে বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সে দেখে অ্যানা পশুর
মতো আচরণ করছে। এতে ভয় পেয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই সময় তার মায়ের ফোন আসে। মা বলছেন শহরে কিছু ভয়ঙ্কর অদ্ভুত কিছু ঘটছে, আমার হুইল চেয়ার একটি জায়গায় আটকে গেছে। এই কথা শুনে সে দ্রুত মাকে উদ্ধার করতে রওনা দেয়, কিন্তু দেখা যায় অ্যানা তার পিছু নিচ্ছে। অ্যানা এত দ্রুত দৌড়াচ্ছিল যেন সে বাইকের গতিতে চলছিল। তার বন্ধু কোনোভাবে নিজের বিল্ডিং এ পৌঁছায় এবং লিফটের সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু মাঝপথে লিফট থেমে যায়। এতে সে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সে বাইরে অ্যানার চিৎকার শোনে। অ্যানা বিল্ডিং এর লোকজনকে মেরে তাদের খেয়ে নিচ্ছিল এবং তাদের চিৎকার ও চেঁচামেচির শব্দ ভেসে আসছিল। ঠিক তখনই সে এক কমান্ডোর কণ্ঠস্বর শুনতে পায়, যে বলছিল শহরে একটি ধরনের ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যদি তুমি এখনো সংক্রমিত না হয়ে থাকো তাহলে আমরা তোমাকে বাঁচাতে পারি। এমন সময় লিফট আবার চালু হয়ে যায় এবং সে তার ফ্লোরে পৌঁছে যায়, কিন্তু বাড়িতে ঢুকে দেখে অ্যানা তার মাকে খাচ্ছে। সে মায়ের পুরো মাথা খেয়ে ফেলেছে। এটা দেখে তার বন্ধু ভয়ে পালাতে শুরু করে। পালানোর পথে তার সামনে একজন কমান্ডো এসে দাঁড়ায়। সে মাস্ক পরেছিল এবং অ্যানার বন্ধুকে তার চোখ পরীক্ষা করতে শুরু করে, দেখতে চায় সে সংক্রমিত হয়েছে কিনা। সৌভাগ্যবশত সে তখনও সংক্রমিত হয়নি। এরপর কমান্ডো নিজের মাস্ক খুলে ফেলে। দেখা যায় সে একজন মহিলা। সে অ্যানার বন্ধুকে সেখানেই থাকতে বলে এবং অ্যানাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু অ্যানা তার ওপর আক্রমণ করে। অনেক কষ্টে কমান্ডো অ্যানাকে মেরে ফেলে। কমান্ডো অ্যানার মাথায় বারবার গুলি করে, যার ফলে তার মাথা সম্পূর্ণরূপে বিকৃত হয়ে যায়। কিন্তু কমান্ডো নিজেও সংক্রমিত হয়ে যায়, কারণ তার পায়ে অ্যানার রক্ত লেগে যায়। অর্থাৎ সংক্রমিত ব্যক্তির রক্ত যদি কারো শরীরে লাগে তাহলে সেই ব্যক্তিও সংক্রমিত হয়ে যায়। এই ভাইরাস অত্যন্ত বিপজ্জনক এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সংক্রমিত ব্যক্তি পুরোপুরি ভাইরাসের প্রভাবে আসার পর অতি ভয়ঙ্কর হয়ে ওঠে। কমান্ডো অ্যানার বন্ধুকে বলে, যদি তুমি সরাসরি সংক্রমিত কারো সংস্পর্শে না যাও তাহলে হয়তো সংক্রমিত হওয়া থেকে বাঁচতে পারবে। কিন্তু আমরা জানি সে রোমেনের কাছাকাছি গিয়েছিল এবং তার উপর অ্যানার রক্ত লেগেছিল, অর্থাৎ সেও সংক্রমিত হয়ে যাবে। কিন্তু সে এই কথা কমান্ডোকে জানায়নি, কারণ তার নিজেরও ঠিক বোঝা হচ্ছিল না কি ঘটছে। এরপর কমান্ডো তাকে বলে, তুমি এমন জায়গায় থাকো যেখানে অন্ধকার আছে, কারণ সংক্রমিতরা আলো দেখে দ্রুত তার দিকে ছুটে যায়। তাকে একটি বন্দুক দিয়ে কমান্ডো বলে, এখান থেকে পালিয়ে যাও, কারণ কিছুক্ষণের মধ্যেই আমি সংক্রমিত হয়ে তোমার ক্ষতি করতে পারি। এরপর কমান্ডো তাকে অন্যদিকে মুখ ফেরানোর জন্য বলে এবং নিজেকে গুলি করে মেরে ফেলে। এখন আমরা বুঝতে পারি কেন এই কমান্ডোরা সংক্রমিত ব্যক্তিদের বা যাদের শরীরে সংক্রমিতদের রক্ত লেগেছে তাদের মেরে ফেলছিল, কারণ তারা চায়নি যে এই ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়ুক এবং ধ্বংসযজ্ঞ সৃষ্টি করুক। কিন্তু আমরা জানি ইতোমধ্যে এমনটাই ঘটে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে অ্যানার বন্ধু সংক্রমিত হতে শুরু করেছে। তার আচরণ বদলে যায়, সে পাগলের মতো হাসতে শুরু করে। এখন আমরা শুনতে পাই পুরো শহরে হাহাকার ও ধ্বংসযজ্ঞ চলছে। এখানেই জানা যায় যে প্রথম মে অর্থাৎ পরীক্ষার বিষয় C-39 এই ভাইরাসটি পুরো শহরে ছড়িয়ে দিয়েছিল। প্রথমে সে রোমেনকে সংক্রমিত করেছিল তার রক্ত লাগিয়ে, এরপর রোমেনের সংস্পর্শে এসে বাকিরাও সংক্রমিত হয়। এভাবে ভাইরাসটি আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পুরো শহরের কবলে পড়ে। এই কমান্ডোরা সরকারি নির্দেশে এই পরীক্ষা চালাচ্ছিল। তাদের লক্ষ্য ছিল এমন কিছু মানুষ তৈরি করা যারা সুপার ফাস্ট এবং অত্যন্ত শক্তিশালী হবে। তাদের ডিজাইন করা হয়েছিল এমনভাবে যে তাদের রক্ত অন্যদের শরীরে লাগলে তারাও একইভাবে শক্তিশালী ও দ্রুত গতি সম্পন্ন হয়ে উঠবে। কিন্তু ভালো কিছুর পাশাপাশি ভয়ঙ্কর ঘটনাও ঘটেছিল। এদের শক্তিশালী করার প্রক্রিয়ায় একটি বিপরীত প্রতিক্রিয়া ঘটে। সংক্রমিতরা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তারা নিজেরাই নিজেদের এবং অন্যদের কামড়ে খেতে শুরু করে। যেহেতু এই ভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়েছে তাই এটি থামানো খুবই কঠিন হবে। তবে এটা সম্ভব যে কমান্ডোরা এর কোনো সমাধান খুঁজে বের করতে পারে যা এই সংক্রমণ বা ভাইরাসকে থামাতে সাহায্য করবে। তোমার কি মনে হয় এ বিষয়ে? তোমার মতামত অবশ্যই জানিও। এই সিনেমার গল্প এখানেই শেষ হয়।